আচ্ছা, মধ্যপ্রাচ্যে তো যুদ্ধের মেঘ বেশ কিছুদিন ধরেই জমছে, কিন্তু এর মধ্যেই একটা খবর কিন্তু সবার কপালে নতুন করে ভাঁজ ফেলছে। খবরটা হলো তেহরান আর মস্কোর জোট নিয়ে। একটা জোট যা এখন আর শুধু কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি যুদ্ধক্ষেত্রে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই জোট একটা সাধারণ ড্রোনকে রীতিমতো একটা বিধ্বংসী অস্ত্রে বদলে দিল। সম্প্রতি মার্কিন আর ইসরায়েলি ঘাঁটিতে যে ড্রোন হামলাগুলো হচ্ছে সেগুলোতে একটা অবাক করার মতো ব্যাপার দেখা যাচ্ছে। আগেকার ড্রোনগুলো কেমন ছিল, ঠিকঠাক নিশানা করতে পারতো না, সহজেই জ্যাম করে দেওয়া যেত, আর দামেও সস্তা। আর এখনকারগুলো একদম নিখুঁত, মানে লেজার গাইডেড বোমার মতো, ঠিক যেখানে আঘাত করার কথা সেখানেই করছে। আর এই হঠাৎ পরিবর্তনটা কিন্তু ওয়াশিংটন থেকে তেল আভিভ সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তো প্রশ্নটা তো এখানেই চলে আসে, তাই না? একটা সাধারণ সস্তা ড্রোন হঠাৎ করে এমন একটা সুপার অস্ত্রে কিভাবে পরিণত হলো? এর পেছনের আসল ঘটনাটা কি? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। তো এই হঠাৎ করেই মারাত্মক হয়ে ওঠা ড্রোন, এর পেছনের উৎসটা কি? একটা রিপোর্ট কিন্তু রীতিমতো বোমা ফাটিয়েছে। সেই রিপোর্ট বলছে এই অবিশ্বাস্য বদলের পেছনে হাত আছে রাশিয়ান সামরিক ইঞ্জিনিয়ারদের। শোনা যাচ্ছে এই ড্রোনগুলোকে একটা ভয়ঙ্কর চেহারা দেওয়া হয়েছে, আর সেটা হয়েছে রাশিয়ার মাটিতে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? এই আপগ্রেডকে বলা হচ্ছে দানবীয় আপগ্রেড। ভাবুন একবার, একসময় ইরানে কিন্তু ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে শাহের ড্রোন দিয়েছিল, আর এখন সেই ড্রোনগুলোই ইরানে ফিরে আসছে, তবে একেবারে নতুন, আরও অনেক বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে। সময়টা যেন ঠিক উল্টো দিকে ঘুরছে। এখন দেখা যাক এই আপগ্রেডে ঠিক কি করা হয়েছে, আর এই লিস্টটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। রাশিয়ান ইঞ্জিনিয়াররা এতে যোগ করেছে উন্নত ন্যাভিগেশন সিস্টেম। তারপর আছে অ্যান্টি জামিং টেকনোলজি, মানে শত্রুপক্ষ চাইলেও এর সিগন্যাল জ্যাম করতে পারবে না। এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাও যোগ করা হয়েছে। আর সবশেষে জেট ইঞ্জিন। এর ফলে কি হয়েছে, যেটা একসময় একটা সাধারণ সস্তা ড্রোন ছিল, সেটাই এখন রাডারকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে হামলা চালানো একটা পারফেক্ট কিলারে পরিণত হয়েছে। তাহলে এই যে তেহরান থেকে মস্কো আর তারপর আবার ফেরা, এই পুরো গোপন যাতায়াতটা কিভাবে হচ্ছে? মানে কিভাবে এই অস্ত্র এক দেশ থেকে আরেক দেশে গিয়ে এমন ভয়ঙ্কর হয়ে ফিরে আসছে? চলুন এর ভেতরের প্রক্রিয়াটা একটু দেখি। প্রসেসটা কিন্তু শুনতে বেশ সহজ, কিন্তু এর ফলাফল মারাত্মক। প্রথম ধাপে ইরান রাশিয়াকে আসল শাহের ড্রোনগুলো পাঠায়। এরপর দ্বিতীয় ধাপে রাশিয়ান ইঞ্জিনিয়াররা সেগুলোর উপর ওই দানবীয় আপগ্রেডটা করে। আর সবশেষে তৃতীয় ধাপে আপগ্রেড করা ড্রোন আর তার পার্টসগুলো আবার ইরানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সিম্পল, কিন্তু খুবই এফেক্টিভ। আচ্ছা, এই আপগ্রেড তো এক অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু তার চেয়েও অবিশ্বাস্য হলো এগুলো পরিবহন করার পদ্ধতি। মার্কিন গোয়েন্দারা যা দাবি করছেন তা শুনলে মনে হবে কোনো সিনেমার গল্প শুনছি। একেবারে সবার চোখের সামনে চোরাচালান। দাবিটা হলো এই রকম, ড্রোনের পার্টসগুলো নাকি আজারবাইজান বর্ডার দিয়ে মানবিক সাহায্যের ট্রাকে করে পাচার হচ্ছে। মানে ট্রাকের ভেতরে খাবার আর ওষুধের আড়ালে লুকিয়ে রাখা হচ্ছে এই মারাত্মক সব অস্ত্র। বোঝাই যাচ্ছে এই খবরটা সামনে আসতেই পশ্চিমা দুনিয়ায় কি পরিমাণ তোলপাড় শুরু হয়েছে। এখন একটা খুব জরুরি প্রশ্ন, ক্রেমলিনের উদ্দেশ্যটা আসলে কি? মানে একদিকে ইউক্রেনে রাশিয়ার নিজেদেরই যুদ্ধ চলছে, সেখানে প্রত্যেকটা অস্ত্রের দরকার। এমন একটা কঠিন সময়ে তারা কেন নিজেদের সবচেয়ে ভালো প্রযুক্তিটা ইরানের সাথে শেয়ার করতে যাবে? ব্যাপারটা সত্যিই একটা বড় স্ট্র্যাটেজিক পাজল, তাই না? যেখানে ইউক্রেনে নিজেদেরই সব অস্ত্র দরকার, সেখানে পুতিন কেন এমন টপ টিয়ার টেকনোলজি ইরানকে দেবেন? এর পেছনে রাশিয়ার আসল প্ল্যানটা কি? তো বিশ্লেষকরা এর পেছনে কয়েকটা সম্ভাব্য কারণ খুঁজে বের করেছেন। একটা হতে পারে ইরান যে শুরুতে রাশিয়াকে ড্রোন দিয়ে সাহায্য করেছিল, এটা তারই প্রতিদান। আবার এমনও হতে পারে অতীতে ইরানের পাশে না দাঁড়ানোর কারণে যে একটা কূটনৈতিক দূরত্ব তৈরি হয়েছিল, সেটা কমানোর চেষ্টা। আর একটা বড় কারণ হতে পারে পশ্চিমা ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের একটা ট্রেনিং, মানে ইরানকে দিয়ে নিজেদের প্রযুক্তির পরীক্ষা করানো। আর সবশেষে অবশ্যই মস্কো তেহরান গোয়েন্দা জোটকে আরও মজবুত করা। তো এই খবর নিয়ে দুই পক্ষের প্রতিক্রিয়াও কিন্তু দেখার মতো। একদিকে আছে সরাসরি অস্বীকার, আর অন্যদিকে গভীর উদ্বেগ। একেবারে দুই মেরুর দুটো প্রতিক্রিয়া। ক্রেমলিনের মুখপত্র তো সোজাসাপটা বলে দিয়েছেন এই খবর ভুয়া, একেবারে নাকচ করে দিয়েছেন। কিন্তু অন্যদিকে পেন্টাগনের কর্মকর্তারা, তারা কিন্তু এই ড্রোনের নিখুঁত হামলা করার ক্ষমতা নিয়ে বেশ চিন্তিত। তারা বলছেন এর ওপর কড়া নজর রাখা হচ্ছে, বা আইজ ওয়াইড ওপেন। এই একটা ছোট্ট ড্রোন কিন্তু পুরো অঞ্চলের স্ট্র্যাটেজিক ল্যান্ডস্কেপটাই বদলে দিচ্ছে। বলা যায় যুদ্ধের নিয়মকানুনই এখন নতুন করে লেখা হচ্ছে। আর এই বদলের পেছনে সবচেয়ে বড় গেম চেঞ্জার হলো জেট ইঞ্জিন। এর কারণে কি হচ্ছে?
আপগ্রেড করা শাহেদ ড্রোনগুলো এখন এত দ্রুত উড়তে পারে যে অনেক সাধারণ অ্যান্টি ড্রোন সিস্টেমের নাগালের বাইরে চলে গেছে। এদের আটকানো এখন একটা বিরাট চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের দাম মিলিয়ন মিলিয়ন ডলার। ভাবুন, যে ড্রোনগুলো আগে সস্তা ছিল সেগুলোকে আটকানোর জন্য এখন মিলিয়ন ডলারের মিসাইল ছুটতে হচ্ছে। এটা কিন্তু আমেরিকার আর তার মিত্রদের ডিফেন্স বাজেটের উপর বিশাল একটা চাপ। তাহলে নতুন কৌশলগত বাস্তবতাটা কি দাঁড়ালো? প্রথমত, রাশিয়া আর ইরানের সামরিক জোটটা আরও গভীর হলো। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে একটা আরও শক্তিশালী আর নিখুঁত হুমকি তৈরি হলো। তৃতীয়ত, আমেরিকা আর তার মিত্রদের প্রতিরক্ষা খরচ বহু গুণে বেড়ে গেল। আর সব মিলিয়ে এটা অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধের একটা নতুন যুগের শুরু। একদিকে তাতারাস্তানের ড্রোন ফ্যাক্টরির ধোঁয়া আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের থমথমে আকাশ। এই দুটো ছবি মিলেই কিন্তু একটা নতুন আরও জটিল সংঘাতের গল্প বলছে। এমন একটা গল্প যার শেষটা কোথায় তা হয়তো এখনও কেউ জানে না। এই রাশিয়া ইরান জোট মিলে তো একটা সুপার ড্রোন তৈরি করে ফেলল। প্রশ্নটা হলো, এরপর তারা কি তৈরি করবে? এই জোটের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? সেটা কিন্তু সত্যি ভাবনার বিষয়।